দর্শক, আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমরা সবাই নিশ্চয়ই জানি যে ঈদ মানেই তো আনন্দ এবং ঈদ মানেই হচ্ছে সুস্থতা নিয়ে পরিবারের সকলকে নিয়ে ঈদ উদযাপন করা। তবে ঈদে আমরা সাধারণত দেখা যায় নিজেদের ত্বকের যত্ন করে থাকি, নিজেদের ফেসের অনেক ধরনের কিন্তু আমরা কারেকশান করে থাকি, অনেক পার্লারে যেয়ে অনেক যত্ন করে থাকি। কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি যে আমাদের ফেসের এই সৌন্দর্য বর্ধনের পাশাপাশি আমাদের হাতের যত্ন নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ? দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঈদ উল আজহায় সুস্থতা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর তাওহিদা রহমান ইরিন 1978 সালের নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রিজুভা ওয়েলনেসের ডার্মাটোলজিস্ট এবং ফাউন্ডার হিসেবে রয়েছেন। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। ঈদ মানেই তো আমরা বলছিলাম যে উৎসব, আনন্দ। সার্বিকভাবে ঈদে আসলে কিভাবে সুস্থ থাকা যায়? মানসিকভাবে আপনি যখন শান্ত থাকবেন, আপনার মেন্টাল ওয়েলনেস এবং ফিজিক্যাল ওয়েলবিং দুটোই কিন্তু ইমপ্রুভ হয়। তাহলে ঈদুল আজহা আমাদেরকে শেখাচ্ছে সামগ্রিকভাবে সুস্থ ও সুন্দর থাকতে। তো দেখা যায় কি নানা ধরনের কাজ, রান্নাবান্না, কোরবানির আয়োজন, এই সকল কারণে সব থেকে বেশি ব্যস্ত থাকে আমাদের দুটো হাত। হাতের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? দেখা যায় যে বারবার হাত ধোয়া হচ্ছে, বিভিন্ন ধরনের উপকরণ স্পাইস দিয়ে আমরা মেরিনেট করছি, মাংস কাটাকাটির কাজও তো করা হয়। এতে নখে দাগ পড়তে পারে। যাদের একটু ডায়াবেটিস আছে, হাইপারথাইরয়েডিজম আছে বা এক্সিমা, তাদের নেইলে এবং হ্যান্ডেও ইনজুরি, জীবাণু সংক্রমণ হতে পারে এবং সেই সাথে স্কিন পিলিং, ড্রাইনেস, ইরিটেশন এগুলো হতে পারে। হ্যান্ড ওয়াশ এবং স্যানিটাইজার এটা কিন্তু বারবার ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো দেখব? হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজারের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো খেয়াল করব, এটির জন্য ময়েশ্চার রিচ হয় হ্যান্ড ওয়াশ, এবং সেখানে সাধারণত ইনগ্রিডিয়েন্টগুলো যেমন বোটানিক্যাল এক্সট্রাক্ট থাকতে পারে, নিম, অ্যালোভেরা। যাদের আবার অ্যালোভেরা অ্যালার্জি আছে তারা অবশ্যই এটিকে এড়িয়ে চলবে। আচ্ছা। এবং সুগন্ধি, দেখা যায় যে আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্সের কারণেও কিন্তু ইরিটেশন হয়। তো সেক্ষেত্রে লেবু, এ ধরনের ন্যাচারাল সিট্রাস ফ্রুটসের যদি সুগন্ধিটা থাকে, আর ময়শ্চারাইজিং ইনগ্রিডিয়েন্টগুলোর মধ্যে সেরামাইড, পেপটাইড, হাইলোনিক অ্যাসিড, গ্লিসারিন, এগুলো থাকলে না হাতের ব্যারিয়ারটাও চমৎকারভাবে ইনট্যাক্ট থাকে, রিপেয়ারও হয়, আর ক্লিনজিংয়ের সাথে সাথে কিন্তু একটু ময়শ্চারাইজড হয়। আচ্ছা। এখন হাত ধোয়ার পরে আমরা কি করব? একটা সফট টিস্যু দিয়ে হালকা বা সফট হ্যান্ড টাওয়েল বা ফেস টাওয়েল দিয়েও আমরা হাতটাকে মুছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তো এই ময়শ্চারাইজার ক্ষেত্রেও একটু যদি সেরামাইড, পেপটাইড, গ্লিসারিন, ইউরিয়া এগুলো থাকে তাহলে কিন্তু ড্রাইটা ওভাবে হয় না, হাত ময়শ্চারাইজডও থাকে। অনেক সময় আমরা দেখেছি যে আমাদের মা খালাদেরকে যে রান্নার পর যে কুকিং অয়েলটা থাকতো না, সেটা দিয়ে হাতটাকে ময়শ্চারাইজ করে ফেলতো। আসলে ওইটাই আমার একটু জানা ছিল যে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো এত কিছু সেরাম মেনটেন করাটা ডিফিকাল্ট, কারণ আমরা মা খালা তাদেরকে দেখেছি যে সকাল থেকে একদম সন্ধ্যা হয়ে যায় তারা কিন্তু মাংস কাটাকাটি করছে, রান্না করছে, হাতটা কিন্তু তাদের ভেজা থাকে। এক্ষেত্রে আসলে তাদের বেসিক রুটিন কেয়ারটা আসলে কেমন হতে পারে? হ্যান্ড ওয়াশের ক্ষেত্রে অনেক সময় যদি ময়শ্চারাইজ হ্যান্ড ওয়াশ না থাকে, আমরা নখে দাগও হতে পারে। তো সেই কারণে আমি বলি যে একটু লেবু দিয়ে, একটু অলিভ অয়েল দিয়ে বা কোকোনাট অয়েল বা যদি মাস্টার্ড অয়েল থাকে সেটি দিয়ে নখটাকে একটু ঘষে নেওয়া, তাহলে স্টেইনটা থাকছে না, দুর্গন্ধটাও চলে যাচ্ছে। অনেকে বেকিং সোডার সাথে একটু অলিভ অয়েল বা পানি মিশিয়েও কিন্তু স্ক্রাবার তৈরি করে। কফি গ্রাউন্ড যদি থাকে, কফি দিয়েও চমৎকার স্ক্রাব তৈরি করা যায়। এগুলো গেলে একটু ময়শ্চারাইজিং এবং ক্লিনজিং। আর গ্লাভসটা ইউজ করতে আমি বলি হ্যান্ড গ্লাভস। তো হ্যান্ড গ্লাভসের কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে। সাধারণত ডিসপোজেবল নাইট্রাইল গ্লাভসগুলোই ব্যবহার করা অনেক সুবিধাজনক। এতে আমি ম্যারিনেটও করতে পারি, কাজও করতে পারি, এগুলো ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি। আর যখন হচ্ছে আমরা মাংস কাটাকাটি করি তখন আমরা একটু কাট রেজিস্ট্যান্স গ্লাভস ব্যবহার করতে পারি। আচ্ছা। প্লেট গ্লাস ধোয়ার সময় রাবার গ্লাভস ব্যবহার করতে পারি। অনেকের ল্যাটেক্স অ্যালার্জি থাকে, তখন তার একটা নরম কাপড় ভিতরে লাইনিং দিতে পারে। আর পাউডার ফ্রি গ্লোভস ইউজ করতে পারে। আর গ্লোভসের ক্ষেত্রে যে খুব আঁটো গ্লোভস ব্যবহার করা যাবে না, তাহলে তো আবার যাই হচ্ছে যে ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল জীবাণুর সংস্পর্শ আসছে। এবং ভেজা অবস্থায় গ্লোভস পরা যাবে না, হাতটাকে শুকিয়ে পড়তে হবে। একবার ছিঁড়ে গেলে সেটাকে রিউজ না করাই ভালো।
তো এই সকল ক্ষেত্রে গ্লভস ব্যবহার করলে আমি যদি ঈদের আগে কোনো অ্যাস্থেটিক কাজ করি বা ম্যানিকিউর করি তাহলে হবে কি যে আপনার হাতটা কিন্তু সুরক্ষিত থাকবে। এরপরে যেটি হয় যে ম্যানিকিউরের কথা, তো অনেকে ঈদের আগে অ্যাক্রিলিক নেইল পরে, জেইল এবং খুব ঘন ঘন নেইল পলিশ চেঞ্জ করে এবং গ্লু দিয়ে আর্টিফিশিয়াল নেইলগুলো পরে। যদি আমাকে কাজ করতে হয় সেক্ষেত্রে খুব বড় নখ না রাখাই ভালো, নেইলটাকে একটু ট্রিম করে মাঝারি সাইজ, এবং গ্লাভস পরলে তো ওই ঝামেলাগুলো থেকে সে মুক্তি পাচ্ছে। আর নেইল পলিশ রিমুভারের ক্ষেত্রে অ্যাসিটন ফ্রি নেইল পলিশ রিমুভার ব্যবহার করা উচিত, কারণ এই অ্যাসিটন নেইলের যেমন ক্ষতি করে ঠিক সেই সাথে অ্যালার্জিরও রিয়াকশন করে ফেলে। আবার অনেকে গ্লু দিয়ে নেইল করে সেটাকে ফোর্সফুলি এক্সট্রাকশনের চেষ্টা করে, এতে কিন্তু নেইল বেড, নেইল কিউটিকলটা ড্যামেজ হয়ে যায়। আর যদি সম্ভব হয় যে কিউটিকল কিছু রিপেয়ারিং এজেন্ট পাওয়া যায়, যেমন কিউটিকল রিপেয়ার লোশন বা অয়েল, সেগুলোতে আমাদের নেইলের কিউটিকল খুব সুন্দর সুরক্ষিত থাকে, আমাদের নেইলের চারপাশে যে স্কিনটা থাকে সেটিও ময়শ্চারাইজ থাকে। মায়েদের বা দাদিদের নখের ইনফেকশন বা চামড়া উঠে যাচ্ছে, এই ধরনের কিছু ইনফ্ল্যামেশন কিন্তু তাদের হাতে থাকে, তাদের জন্য আপনার পরামর্শ কি? এটি যে কোনো উৎসবের পরপর দেখা যায়, বাসায় মেহমান যদি আসে খুব বেশি কাজ করেও দেখা যায়, এবং যাদের একটু ডায়াবেটিস আছে তাদের কিন্তু দেখা যায় যে এই ধরনের ইনজুরিগুলো হয় এবং সেগুলো সহজেই হিলিংটা স্লো হয় দেখে রিপেয়ার হতে চায় না। তো সেক্ষেত্রে নখের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে, নখ কাটার ব্যাপারে। আর একটু আগে যেটা ম্যানিকিউরের কথা বলেছিলাম না, তো নিজস্ব টুল কিন্তু ইউজ করা উচিত, কারণ তাহলে আপনি এর হাইজিনটা মেনটেন করতে পারেন। কারণ ইকুইপমেন্টটা যদি ক্লিন না থাকে তাহলে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল এই যে জীবাণুগুলোর সংস্পর্শ এবং সংক্রমণের ঝুঁকি থেকে যায়। আর অনেক দেখা যায় যে তাড়াহুড়ো করে নিজের জন্য সময় নেই, অন্ধকার ঘরে নখ কাটছে। আবার অনেকে না একটু বেশি করে নখটা করে কেটে ফেলে, গোল করে ডিপ করে কেটে ফেলে, এতে ইনগ্রোন নেইলস হয়ে যায়, নখের দুপাশটা স্কিনের ভিতরে ঢুকে যায়, একে আমরা ইনগ্রোন নেইল বলে থাকি, বলে না নখ ডেবে গেছে। আবার যেটিকে বললাম যে একটু নখ কেটে সেখান থেকে ফুলে লালচে হয়ে ব্যথা হয়ে প্যারোনাইকিয়া হয়, এটি কিন্তু খুবই কমন। মানে আমাদের গৃহিণীদের বলুন আর যারা কর্মজীবী মহিলা যারা এসে বাসায় অনেকগুলো কাজ করে তাদের কিন্তু এটা প্যারোনাইকিয়া খুব বেশি দেখা যায়, এবং এটা নেগলেক্টেড থাকলে এটা সিভিয়ার হয় এবং ভীষণ পেইনফুল হয়। তো এই ব্যাপারগুলো যখন কোনো ইনফেকশন হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়া ভীষণ ভীষণ জরুরি। আবার অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনের কারণে নেইলের কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়, থিকেনিং নেইল হয়ে যায়। তো নখের মাধ্যমে অনেক কিছু আছে, আপনার নখ কিন্তু বলে দিতে পারে আপনি ইন্টারনালি কতখানি সুস্থ। কিছু কিছু নিউট্রিশনের ডেফিসিয়েন্সি যেমন জিঙ্ক, ভিটামিন ডি, B12, আয়রনের অভাবেও নখ, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম এগুলোর অভাবেও কিন্তু নখ ভঙ্গুর হয়, ব্রিটেল হয়, রাফ হয়, কালার চেঞ্জ হয়। তো সে কারণে স্ক্রিনিংটা খুব বেশি জরুরি। নখের স্বাস্থ্য উপরে আপনার কিন্তু ইন্টারনাল হেলথ অনেকখানি নির্ভর করছে। ঈদ মানে তো আমরা সবসময় যেটা মেয়েরা সবসময় চেষ্টা করে যে বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করতে, তো সাধারণত কোন ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট পেশেন্ট অর ক্লায়েন্ট আমরা যাই বলি, কোন ধরনের ট্রিটমেন্ট তারা সব থেকে বেশি নিয়ে থাকে? হ্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু খুব ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়, প্রিভেনশনের জন্য এবং উজ্জ্বলতা বাড়ানোর জন্য অ্যাস্থেটিক ফেশিয়াল যেমন কেমিক্যাল পিলটা খুব পছন্দ করে ঈদের আগে আমাদের কাছে পেশেন্টরা। এরপরেও হ্যান্ড রিজুভিনেশন কিছু রিজেনারেটিভ ট্রিটমেন্ট আছে, সেটি হচ্ছে বায়োলজিক্যাল রিজু পিআরপি, এটাকে অ্যাডভান্স পিআরপি, যেটা রেগুলার পিআরপি থেকে অনেক বেশি গ্রোথ ফ্যাক্টর সমৃদ্ধ এবং হ্যান্ড রিজুভিনেশনে এক্সেলেন্ট ভূমিকা পালন করে। আর ওভারঅল অ্যাস্থেটিকের কথা যদি বলি, সামারে এতে আমাদের স্কিন প্রচুর ট্যান হয়। ক্লায়েন্টরা আমাদের কাছে এসে এটি বলে যে ঈদে যেন আমাদের একটা ফেস্টিভ গ্লো আসে, সেই সাথে আমাদের ট্যানটাকে রিমুভ করতে হবে। ট্যান নিয়ে আমরা অনেক ধরনের অ্যাস্থেটিক সার্ভিস দিয়ে থাকি এবং সেটি বেশ কার্যকর। সান ট্যান হলো যে আমাদের যখন সূর্যরশ্মির সংস্পর্শে স্কিন আসে, ন্যাচারাল মেকানিজম ডিফেন্স প্রক্রিয়ায় ত্বকে মেলানিন তৈরি হয়, তখনই স্কিনটা একটু ডার্ক, একটু আনইভেন লাগে, এটি হচ্ছে সানট্যান। এটি কিন্তু ন্যাচারাল ডিফেন্স মেকানিজম। এটি সাধারণত মাইল্ড, মিডিয়াম ডেপথ এবং ডিপ হয়। তো মাইল্ড যেটি সেটি হচ্ছে 2 থেকে 4 সপ্তাহে এমনি এমনি চলে যায়, যেটি একটু মিডিয়াম সেটি হয়তো 2 থেকে 3 মাস লাগে, আর যেটি একদম ডিপ যদি আমরা কোনো প্রসিজারে না যাই, কেয়ার না করে নেগলেক্টেড হই, সেটা কিন্তু অনেক সময় অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তো সেক্ষেত্রে ট্যানের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে অ্যাস্থেটিক সার্ভিসগুলোর মধ্যে কেমিক্যাল পিল, যেখানে আমাদের ট্যান লেয়ারটা সুন্দরভাবে আমরা রিমুভ করতে পারি। মাইক্রোনিডলিং আছে, যেখানে আমরা স্কিন গ্লোয়িং কিছু ইনগ্রেডিয়েন্ট পেপটাইড সেরামাইডের সাথে কোএনজাইম এবং লিকোরাইস এ ধরনের ট্রানএক্সামিক অ্যাসিড এই ইনগ্রেডিয়েন্ট সম্পন্ন কিছু সলিউশন ইউজ করি, যেগুলো মাইক্রো চ্যানেলের মাধ্যমে আমাদের যে মেলানিনটা যে আমাদেরকে স্কিনটাকে ডার্ক করছে সেটাকে কমাতে এবং শেডিং করতে হেল্প করি। এরপরেও কিছু
অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, যেমন PDRN, যেটি যেমন ফিশের ডিএনএ থেকে তৈরি হয় এবং এটি স্কিন রিজুভেনেশন করে, সেই সাথে ট্যানটাকেও লাইট করে ফেলে আচ্ছা। এবং অ্যান্টি এইজিং ইফেক্ট দেয়, স্কিনকে হাইড্রেটেড করে। তো ঈদের আগে যখন এ ধরনের ট্রিটমেন্টগুলো নেয়, স্কিন তো ইনস্ট্যান্ট ব্রাইট হয় এবং স্কিনকে অনেক প্লাম্প লাগে। বাট ঈদের পরেও কিন্তু মেনটেন্যান্সের দরকার আছে, কারণ ঈদের এবং ঈদের পরবর্তী দিনগুলোতে আমাদের অনেক ধরনের ধকল যায়, স্ট্রেস যায়। তো সেক্ষেত্রে ঈদের পরবর্তীতেও তারা যদি মেনটেন করে তাহলে একটা সাস্টেইনেবল রেজাল্ট পাওয়া যায়। যেমনটা আপনি বলছিলেন যে ঈদের পরবর্তী সময়টাতেও স্কিনের উপর যথেষ্ট ধকল যায় এবং যারা ঢাকার বাইরে ঈদ করছে, অনেক সময় দেখা যাচ্ছে অনেকে কিন্তু ট্রিপেও যেয়ে থাকে, তখন কিন্তু প্রচুর সান ট্যান হয়, তখন বিশেষ কি যত্নটা নিতে পারে বা কিভাবে নিবে? ঈদের সময়টাতে আউটডোর এক্সপোজারটা অনেক বেশি হয়, সেই সাথে স্ট্রেস লেভেলও থেকে যায়, রাত জাগা হয়, খাওয়া দাওয়া হয়, বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি। ট্যানটা যে প্রিভিয়াস ট্যানটা আমরা তো ঈদের আগে একটু রিমুভ বা মিনিমাইজ করার চেষ্টা করি, কিন্তু ঈদের পরে আবার ট্যানটা রিপেয়ার করে। এরকম হয় যে বলে যে ঈদের সময়টা আমি ভালোই ছিলাম, পরবর্তীতে আমার ট্যানটা যেন ডিপ হয়েছে। এর কারণ কি জানেন? হয়তো আউটডোর এক্সপোজারে সে সানস্ক্রিন বা স্কিন কেয়ারের যে একটা প্রোটোকল, সেটি সে হয়তো ব্যবহার করেনি। তো সানস্ক্রিন মাস্ট ঈদের দিনগুলো, পরবর্তী দিনগুলো এবং সবসময়ের জন্য, যেটি আমাদের স্কিন ব্যারিয়ারকে সুরক্ষা দেয়, সেই সাথে মেলানিনকে কন্ট্রোল করে এবং সান ট্যান, সানবার্ন এগুলোকেও মিনিমাইজ করে ফেলে। আর ঈদের পরবর্তীতে আমাদের কাছে পেশেন্টরা আরও কিছু সমস্যা নিয়ে আসে, যে বিভিন্ন ধরনের মেকআপ ব্যবহার করে, নতুন প্রোডাক্ট ট্রায়াল দেয়, এতে ফেশিয়াল ডার্মাটাইটিস, কসমেটিক ইনডিউসড অ্যালার্জিক রিয়াকশন হয়, কোনো অ্যাগ্রেসিভ একটা ট্রিটমেন্ট সে নিয়ে থাকে, অনেক সময় কেমিক্যাল বার্নও হয়। কি কারণে ট্যান হতে পারে ঈদ এবং ঈদের পরবর্তীতে? একটা হচ্ছে যে আউটডোর অ্যাক্টিভিটিতে ফটোটক্সিসিটি হয়, আর কিছু ইনগ্রিডিয়েন্ট যেমন রেটিনল, হাই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যুক্ত প্রোডাক্ট ব্যবহার করলো, সানস্ক্রিন ব্যবহার করলো না। এতে কি হলো? মেলানিনটা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়, স্কিন পিলিং হয়, স্কিন বার্ন হয়ে যায়। আচ্ছা। এরপরে কিছু ফ্রেগ্রেন্স আছে কসমেটিক্সে, সেগুলো ব্যবহার করে, এগুলো কিন্তু আমাদের স্কিনে কেমিক্যাল বার্ন বা ইনজুরি তৈরি করে ফেলে। এতে হয় কি, যদি সান ট্যান থাকে, সেই সাথে কেমিক্যাল বার্ন, সব কিছু মিলিয়েই একটা অস্বস্তিকর অবস্থা এবং পেশেন্টদের জন্য কমফোর্টেবল না। দেখা যায় যে ঈদের পরে তারা প্যানিক হয়ে আমাদের কাছে ছুটে আসে। আমরা স্কিনের ব্যাপারে আরও বিস্তারিত জানবো, যেটার সঙ্গে আর কি বিষয় জড়িত। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন, কেন খাবেন, এই সেগমেন্টটি। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে আপনি কি ধরনের খাবার খাবেন এবং কোন ধরনের খাবার বর্জন করবেন? সবার প্রথমে যে কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তা হলো ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে এবং ত্বক ভালো রাখতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই ও ওমেগা 3 যুক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় যে খাবারগুলো আছে, সেই খাবারটা আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন। ভিটামিন এ আছে সাধারণত গাজর, মিষ্টি কুমড়া এবং পালং শাক, এই ধরনের শাকসবজিতে আছে ভিটামিন এ, যা কিনা স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং ত্বক ময়শ্চারাইজিংয়ে বেশ ভালোই হেল্প করে। এর পাশাপাশি ভিটামিন যুক্ত খাবার, বিভিন্ন বীজযুক্ত খাবার যেমন বাদাম আপনি খাবারের লিস্টে রাখতে পারেন, বিশেষ করে কাঠবাদাম। WHO কাঠবাদামকে বিশ্বের 1 নম্বর খাবার হিসেবে আখ্যায়িত করেছে। কাঠবাদামের পাশাপাশি আপনি রাখতে পারেন রেগুলার আখরোট, যা কিনা ত্বককে ভালো রাখতে সাহায্য করে। এর পাশাপাশি ওমেগা 3 যুক্ত ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আপনি খাবারের লিস্টে রাখতে পারেন এবং এর পাশাপাশি অবশ্যই প্রোটিন জাতীয় খাবার আপনাকে রাখতে হবে। বিশেষ করে মাছ যদি আপনি রেগুলার খেতে পারেন, তাহলে কিন্তু আপনার স্কিনকে খুব ভালো রাখতে সাহায্য করবে এবং ত্বকে আলাদা জেল্লা দেবে। এর পাশাপাশি অবশ্যই আপনি বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। অনেকেই আছেন যে কনস্টিপেশনের কারণে স্কিনের সমস্যা হয় এবং পিম্পল ওঠে, তো যার কারণে আপনাকে অবশ্যই ফাইবারযুক্ত খাবার হিসেবে বিভিন্ন ধরনের শাকসবজি রাখতে পারেন। এবং অনেকেই আছেন যে ভুল ডায়েট করতে গিয়ে কিন্তু স্কিনের সমস্যা করে ফেলেন, যেমন খাবারের সাথে বিশেষ করে যারা প্রোটিনযুক্ত খাবার অতিরিক্ত মাত্রায় খায় কিন্তু অনেক সময় কার্বোহাইড্রেট টোটালি খায় না, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমার কথা শুনতে অবাক লাগলো, এই কথা সত্যি যে আপনাকে অবশ্যই রেগুলার চেষ্টা করতে হবে ভাত খাওয়ার। আমরা যেহেতু বাঙালি, এই দেশের মাটির খাবার আমাদের ক্ষেত্রে উপকারী। আপনি রেগুলার ভাত খেলেও আপনার স্কিনটা সুন্দর থাকবে। এর পাশাপাশি আপনি বিভিন্ন দুগ্ধ জাতীয় খাবার, বিশেষ করে টক দই খাবারের লিস্টে রাখতে পারেন, পনির রাখতে পারেন, যেটা কিনা আপনার স্কিনকে অনেক সুন্দর করতে সাহায্য করবে। এবং এর পাশাপাশি ভিটামিন সি হিসাবে আপনি পেয়ারা এবং আমলকি, এছাড়াও আপনি টক জাতীয় ফল খাবারের লিস্টে রাখতে পারেন।
যেমনটা আমরা বলছিলাম যে ঈদে আর কোন কোন বিষয় যদি আমরা মেনে চলি তাহলে আমরা সুস্থ সুন্দর থাকতে পারবো, একটু জানতে চাইবো যে ঈদে আসলে খাবারের বিষয়টাকে আমরা কিভাবে কি করতে পারি। ঈদের খাবারের ব্যাপারে প্রথমে যেটি আমি বলবো পোর্শন কন্ট্রোল, কারণ হঠাৎ করে একই দিনে বা ঈদের পরপর কদিন বেশি খাওয়া হয়ে যায়। প্রথমে পোর্শন কন্ট্রোলটা, আর পোর্শন কন্ট্রোলে আমি একটু প্লেট থেরাপি সবসময় বলি যে 40% আমরা ভেজিটেবলস এবং লো স্টার্চি নন স্টার্চি ভেজিটেবলস, 30% প্রোটিন, যে প্রোটিনটা আমাদের ঈদেই প্রোভাইড হয় আমাদের কোরবানি মাংস দিয়ে, 20% আমরা কার্ব এবং সেই কার্বটা একটু রেজিস্ট্যান্স কার্ব, আর 10% হেলদি ফ্যাট। তো প্রোটিনের ক্ষেত্রে আমি যেটি বলি যে অনেক সময় অনেকেই বলে যে কোরবানির মাংসে আমার সেরকম সমস্যা হয় না, আমার যদি অ্যালার্জিও থাকে, কিন্তু অন্যান্য সময় আমার দেখা যায় যে এই বিফ খেলেই আমার অ্যালার্জি হয় এবং আমার ভীষণ সাফারিংস হয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি দর্শকদের কাছে কিছু মেসেজ শেয়ার করতে চাই, সেটি হচ্ছে কোরবানির পশুটি যখন আমরা কেনা হয় আমরা কিন্তু দেখে কিনি, এবং কোরবানির যে মাংস যখন খাওয়া হয় তখন আমরা এর সোর্সটা জানি যে একটা হয়তো গ্রাস ফেড এনিমেল, সেই এনিমেলটা কিন্তু আমাদের কিছু নিয়ম নীতি আছে যে রোগমুক্ত হতে হবে, সে স্টেরয়েড বা কোনো অ্যান্টিবায়োটিক ইনডিউসড না, সে কারণে একটা সুস্থ পশু। আর এখানে সাথে তো আসলে কৃতজ্ঞতা, ত্যাগ, সহমর্মিতা, সহানুভূতিশীলতা সব কিছুই জড়িত। চমৎকার তো বলছেন। এভাবে আমরা যদি অন্যান্য সময়েও সহানুভূতিশীল থাকি, অন্যের প্রতি যত্নশীল থাকি, এবং সেই সাথে আমরা কি খাচ্ছি, কেন খাচ্ছি, কোন সোর্স থেকে এটা প্রোভাইড হচ্ছে, নিজের বাজেটটা একটু নিজে করে, রান্নাটা নিজে করে যদি আমরা নিজেদের মতো করে স্বাস্থ্যকরভাবে খাই, তাহলে দেখা যাবে কি আমরা সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় ঈদ মানেই হচ্ছে যে, যেটা বলছিলাম যে বারবার যে আনন্দ, সেই আনন্দটা যেন অবশ্যই সুস্থতার সাথে আমরা ঈদ উদযাপন করতে পারি পরিবারের সাথে, নিজের আপনজনের সাথে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।